পার্ট, একটা হচ্ছে রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, ঠিক আছে? তো আর কোশ্চেনও মোটামুটি 50%ই থাকে, 50% রেফ্রিজারেশন, 50% এয়ার কন্ডিশন থেকে। তো এয়ার কন্ডিশনিং যেটা বলতে বোঝাচ্ছে আমরা সামার এয়ার কন্ডিশনিং, মানে গরমের সময় আমাদের যে সেন্ট্রাল, এবং এটা সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং। যদি এর আগে আমরা যেটা দেখাচ্ছি যে বিভিন্ন সময় যে ছোট ছোট যেগুলো এয়ার কুলার, এটা আমরা এয়ার কন্ডিশনিং বলি না, এয়ার কুলার বলছি। ওটা কিছুই না, ওখানে কন্ডেন্সার ইভাপোরেটর থাকে, ইভাপোরেটর উপর দিয়ে তুমি একটা বাতাস ফ্লো করলে ঠান্ডা হয়ে এটা রুমের ভিতরে ঢুকে। বাকি এখানে যে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং বলতে কন্ডিশন, এই কন্ডিশন বলতে বোঝাচ্ছে একটা মডিফাইড এয়ার। এখানে যেমন ওই এয়ার কুলারে শুধু ঠান্ডা করে, আর এখানে কন্ডিশন বলতে এখানে অনেকগুলো ফাংশন। এখানে সবচেয়ে বড় মজার ফাংশন হচ্ছে তোমার হিউমিডিটি কন্ট্রোল। একটা মানুষের কমফোর্টের জন্য টেম্পারেচার যেরকম দরকার, প্রেসার আর একটা কি হিউমিডিটি, তিনটারই আমাদের আমরা দেখি এয়ারক্রাফটের ব্যাপারে আমরা খেয়াল করছি, তাই না? তাহলে আমাদের কমফোর্টের জন্য হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার প্লাস টেম্পারেচার একটা ভেরিয়েশন আছে, সাধারণত 21-22-23 ডিগ্রি সেলসিয়াসে মানুষ কমফোর্ট ফিল করে। আর একটা হলো তোমার কি হিউমিডিটি, এটা সাধারণত 50%, 55%, এটা হচ্ছে আমাদের কমফোর্ট হিউমিডিটি। মেন ভেরি করতে হবে, মানে জেনারেল এটা। তাহলে আমাদের এখন এই যে তোমার যে এই এয়ারটাকে এই ফর্মে নিয়ে আসা এবং বিভিন্ন রুমে রুমে সাপ্লাই দেওয়া, এখানে একটা দেখো, এখানে একটা জাস্ট লাইন ডায়াগ্রাম দেওয়া আছে, এখান থেকে একটা বেসিক আইডিয়া পাওয়া যাবে। তো এখানে দেখো মেইনলি এইটা হচ্ছে আমাদের স্পেসিফিক যে রুম, যেটাকে আমরা মানে এয়ার দ্বারা কন্ডিশন করব, সেই রুমটা। এই রুমের ভিতরে ঠিক আগের মধ্যে যেমন কোল্ড স্টোরেজ যেরকম আমরা একটা ডিজাইন করছি কুলিং লোড ক্যালকুলেশন, ঠিক এদের জন্য কুলিং লোড ক্যালকুলেশন আছে, সেটা আমরা পরবর্তীতে যাব। এর আগে যে রুমে যে মেইন হচ্ছে তোমাদের মানে কন্ডিশন এয়ার, যেটা যেটা সামার একটা ঠান্ডা কন্ডিশন এয়ার, যেটা এই রুমে যেটা সাপ্লাই দিব, যে সিস্টেমের মধ্যে দিব, অর্থাৎ এখানে আনার জন্য যে সিস্টেমটা ব্যবহার করা হচ্ছে সেটি কিছু তোমার ডাক সিস্টেম। এখানে যে ডাক সিস্টেম যেটা বলা হয়েছে, বেসিক্যালি এটা তার বোঝা গেল যে দেখো এখান থেকে এখানে যে টোটাল অর্থাৎ রুম বাদে বাকি যে তোমার অ্যাক্সেসরিজ গুলো আছে, এখানে মেজর একটা ইউনিট আছে, এটাকে বলা হয় তোমার এয়ার হ্যান্ডলিং ইউনিট। এয়ার হ্যান্ডলিং ইউনিট অর্থাৎ মানে এয়ারটাকে যে প্রসেসিং করে উইথ সার্টেন ভেলোসিটিতে যে আমার রুমে পাঠাবো, এই অ্যারেঞ্জমেন্টটাই সেগুলো এয়ার হ্যান্ডলিং ইউনিট বলে টোটালটাকে। এর মধ্যে একটা মানে ব্লোয়ার থাকে, হাই কিছু একটা ব্লোয়ার থাকে। তারপরে আছে তোমার যেটা হলো তোমার এয়ার ফিল্টার, ফিল্টার হচ্ছে তোমার পিউরিফিকেশনের জন্য এয়ার ফিল্টার। এর হলো কুলিং কয়েল, এই যে কুলিং কয়েল চিল্ড ওয়াটার, যেটা আমরা বারবার বিভিন্ন সময় পড়ে আসছি, এই যে চিলিং মেইনলি তোমার রেফ্রিজারেশন যে প্লান্ট যেটা, এটা কিন্তু এখানে নাই। এটা আদার্স অন্য হওয়ার কথা, এখানে প্লান্টটা আছে, ওখান থেকে তোমার হিট এক্সচেঞ্জের মাধ্যমে কুলিং যে কয়েলের মাধ্যমে যে ওয়াটার, চিল্ড ওয়াটার যেটা আসছে মানে ঠান্ডা পানিটা, সেটা এখানে আসবে একটা ক্লোজ সার্কিট। তখন কি হবে বলো, যখন ব্লোয়ার চালাবো তখন কি হবে, বাতাসটা এর ভিতরে ফ্লো করলে কি হবে, এই ঠান্ডা বাতাসটা নর্মাল যে বাতাস, এটা ঠান্ডা হয়ে রুমের ভিতরে ঢুকবে। আবার এখানে এটা হচ্ছে ইনটেক, এটা হচ্ছে এক্সজস্ট, মানে ইনটেক দিয়ে ঢুকবে, আবার কি এক্সজস্ট রিটার্ন, এটা আবার এই রিটার্ন হয়ে এটা আবার আমি এখানে ব্যাক করাইতে পারি, অথবা এটাকে আমি নর্মাল এয়ার আমি অ্যাটমসফিয়ারে ছেড়ে দিতে পারি। এটা ডিপেন্ড করে আমি এখানে অ্যাপ্লিকেশনটা কোথায় হচ্ছে। যে নর্মাল যদি আমাদের কমফোর্টের জন্য ব্যবহার করা জানা জেনারেল পারপাসে বা থিয়েটার বা কোনো বেডরুম বা কোনো একটা হোটেল, তাহলে এয়ারটাকে আমরা রিটার্ন করাইতে পারি। এটা কারণ হচ্ছে দেখো, এটা যে রিটার্ন করে কি আবার এখানে আমি প্রস্তুত করে নিয়ে আসতে পারি। তারপর আমরা কিছু আমাদের অক্সিজেন বা আদার্স এয়ার সাপ্লাই জন্য কিছু এখানে আবার ফ্রেশ এয়ার আমরা একটা ঢুকাবো, এটা অ্যারেঞ্জমেন্ট। এটা মূল কারণ হচ্ছে তোমার এই এয়ারটা ইউজ হচ্ছে, সেখানে তো সামান্য কিছু পলিউশন হইতে পারে, সেটা হইতে পারে যে কার্বন ডাইঅক্সাইডে কিছু ডেন্সিটি বেড়তে পারে, কিন্তু এটা মানুষের জন্য কত কোনো ক্ষতিকারক না। যদি এরকম হয় এনভায়রনমেন্ট হয়, তখন এয়ারটাকে কি করে রিটার্ন করে আমি এখানে নিয়ে আসে সবচেয়ে আমার লাভ হবে কি, যে তখন আমার এই যে ক্লোজ সাইকেল যে এয়ারটা ব্যবহার করব, সেটাকে আমার কুলিং করতে তত বেশি আমাদের এনার্জি বেশি লাগবে না। কেন, যদি মনে করো ফ্রেশ এয়ার তো 30 ডিগ্রি সেলসিয়াস, যদি সবসময় 30 সেলসিয়াসে তো ফ্রেশ এয়ার পাঠায়, তাহলে কি হবে, টেম্পারেচার ডিফারেন্সটা বেশি, তাহলে কি হবে, আমার হিট অ্যাবজর্পশন বেশি হবে। আর যদি মনে করো এই যে রুমে যে এয়ার, এটা তো সে ধরো 23 ডিগ্রি সেলসিয়াস, এটা একটু বাইরে হয়তো 24 ডিগ্রি সেলসিয়াস, ওইটি আবার এখানে চলে গেছে, তখন আমার কি হবে, এখানে কত অ্যাভারেজে ধর এখানে 30, এখানে 24, সব মিলে 26 বা 25-26 ডিগ্রি সেলসিয়াস হবে। তাহলে কি হবে, এখানে ঠান্ডা করতে গিয়ে আমার কম এনার্জি লাগবে। বুঝে আসতে বলো?
এটা জেনারেল পারপাস এটা কিন্তু কতগুলো স্পেশাল কেস আছে সেখানে কিন্তু ব্যবহার করা যাবে না, সেটা বিশেষ অপারেশন থিয়েটার বা হসপিটাল, এখানে কিন্তু কখনো কম্প্রোমাইজ করা যাবে না। অপারেশন থিয়েটার ব্যাপারে কোনো ধরনের পলিউশনকে এখানে মানে কি প্রশ্রয় দেওয়া যাবে না, যার জন্য কি হবে এটা পুরো নর্মাল এয়ারে ছেড়ে দিতে, ছেড়ে দিতে হবে ওয়ান ওয়ে। এই যে সিস্টেম যেটা আছে এটা নিয়ে আমরা এখন এই অংশটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব, যেটাকে আমরা বুঝছিলাম ডিজাইন। আমার কথাটা বুঝাতে চাচ্ছি বলো? এখন বুঝাই ডিজাইন বলতে বুঝাচ্ছে এখানে কি আছে বলো? বেসিক্যালি যে তোমার এই যে রুমে যে আমি যে ব্যবহার করবো কি পরিমাণ বাতাস এখানে সাপ্লাই দিতে হবে, এবং যে ডাক্টের মাধ্যমে সাপ্লাই দিবে ডাক্টের মেটেরিয়ালসটা কি হবে, এটা সাইজটা কি, সাইজ মানে বলতে বোঝাচ্ছে এটা মানে কি যখন ক্রস সেকশন এরিয়া কত হবে, মেটেরিয়ালসটা কি হবে, থিকনেসটা কি হবে, এবং এখানে ব্লোয়ারের ক্যাপাসিটি কত হবে, এবং কি পরিমাণ বাতাসকে ফলো করলে প্রত্যেকটা রুমে আমার সাফিসিয়েন্ট এয়ার আমি সাপ্লাই দিতে পারবো রিকোয়ারমেন্টস অনুসারে। যেহেতু এই টোটালটা মিলে এসে তোমার ডিজাইন। আমি আবার রিপিট করতেছি, এটা হলো যে আমাদের যেটা আমার যে স্পেসটাকে আমি এয়ার কন্ডিশনিং করবো এটা একটা কুলিং লোড আলাদা একটা ডিজাইন। বাকি এখানে যে রিকোয়ারমেন্টস এর মেইন ঠান্ডা বাতাস, এখন সেটা আমার 10টা রুম বা 20টা রুম বা 50টা রুমে কি পরিমাণ বাতাস আমি সাপ্লাই দিব এটা নির্ভর করতেছে কিসের উপরে, এখানে আমার যে এয়ার হ্যান্ডলিং ইউনিট এর ব্লোয়ারের সাহায্যে বাতাসটাকে ফোর্স করে বিভিন্ন রুমে ঢুকাইতে হয়। যে সিস্টেমের মধ্যে ঢুকানো হবে এর মধ্যে আরো কিছু সে কাজ করতেছে, ঠান্ডাও করতেছে, পিউরিফাই করতেছে, এগুলোকে ময়েশ্চার কন্ট্রোল করতেছে, করার পরে কি হচ্ছে ফাইনালি যে তোমার কোল্ড মানে কন্ডিশন এয়ারটা এই ডাক্টের মাধ্যমে কি এখানে সাপ্লাই। আবার যদি আমি এটাকে রিটার্ন করাতে পারি অথবা নর্মাল ছেড়ে দিতে পারি, এটা আমার অ্যাপ্লিকেশন উপর নির্ভর করে। বুঝতে বলো? তো এখন আসো এখানে যেটা বোঝাচ্ছে দেখো, এখানে প্রথমে যে একটা ডার্ক মেটেরিয়াল আছে এটা হচ্ছে একটা একটা থ্রি ডাইমেনশনাল ভিউ, পুরো আমার স্ট্রাকচারটা যদি সাধারণত ভিজিবল হয় না, এটা সাধারণত আমাদের কোনো মাল্টি স্টেপ বিল্ডিং এ দেখবা এগুলো ফলস সিলিং এর উপরে থাকে। এই ফলস সিলিংটা কিন্তু শুধু ওই সৌন্দর্যের জন্য না, এটা আর একটা ফাংশন আছে, সেটা তোমার মানে সাউন্ড অ্যাবজর্পশন, সাউন্ড একটা পলিউশন, বড় একটা পলিউশন হয় তোমার এয়ার কন্ডিশনিং রুমে, সেই পলিউশনটাকে অ্যাভয়েড করার জন্য সরকারি থেকে ফলস সিলিং হয়। আর উপরে থাকে তোমার ডাক্টের সিস্টেমটা, এই জন্য কোনো বিল্ডিং গেলে দেখা যাবে না ফিজিক্যালি, কিন্তু কুলিং বাতাসটা যে আসতেছে সেটা এই সিস্টেমের মাধ্যমে। এর টোটাল পিকচারটা দেওয়া আছে একটা ডায়াগ্রাম দিয়ে দেয়। এগুলো হচ্ছে আমার এক্সিট, একটা এক্সিট, একটা এক্সিট, একটা এক্সিট, বিভিন্ন রুমে বিভিন্ন রকম এক্সিট দেওয়া আছে। এটা দেখানো হয়েছে যে তোমার কি পজিশনটা দেখানো আছে এটা। আর এই ডাক্টের দেখো বিভিন্ন রকম সাইজ, এটা সার্কুলার আছে, এখানে রেক্টাঙ্গুলার আছে, ঠিক আছে, আমরা কোথাও স্কোয়ার আছে, আবার এখানে কিছু ফিল্টার আছে। এই টোটাল যেটা মেইনটেইন হচ্ছে ট্রাক ডাক্ট, মানে এই যে স্কোয়ার সেখানে আবার ভাবে আবার এখানে আমার সার্কুলার ডাক্ট আসতে পারে, এটা আমরা ডিটেইলস আমরা যাবো। টোটাল যে তোমার এই ডিজাইন বলতে বোঝাচ্ছে কি বলো, একটা হলো যে ওখানে যেটা রিকোয়ারমেন্টস অফ এয়ার কি পরিমাণে ফলো করতে হবে সেটা একটা ক্যালকুলেশন নিয়ে আসতে হবে, বোলারের ক্যাপাসিটি নিতে হবে, বোলার সিলেকশন করতে হবে, আর ডাক্টের মেটেরিয়ালসটা কি হবে, কারণ ডিফারেন্ট টাইপস অফ মেটেরিয়াল। ফর এক্সাম্পল এখানে দেখো কি লেখা থাকে দেখো, a ducts are usually made from galvanized and sheet metal, iron sheet metal, aluminum sheet metal or black sheet. গ্যালভানাইজ তো বুঝো, এই যে কোটিং করা থাকে আমাদের টিন গুলো আছে না, গ্যালভানাইজ কোটিং থাকে, এই সাধারণত রাস্ট ফ্রি করার জন্য করে, দীর্ঘদিন রাস্ট করে না। অ্যালুমিনিয়াম শীটের আলো ভালো লাইট হবে, এটা একটু হেভি হবে। আর যদি শীট মেটাল অথবা ব্ল্যাক শীট যদি মানে মানে মাইল্ড স্টিল, মানে স্টিলের শীট এমএস, যেটা এমএস বলে, এইটা কি কথা আমাকে সবসময় পেইন্ট করে রাখতে হবে। এটা একটা সবসময় ডিসঅ্যাডভান্টেজ, কিন্তু সস্তা। এটাতে সস্তা, কিন্তু ডিসঅ্যাডভান্টেজ কি সবসময় এটা পেইন্ট করে রাখতে হবে, অনেক রাস্ট পড়ে যাবে। রাস্ট পড়বে কেন? আমার ডাক্তার দেবে এয়ারটা ফ্লোকে মধ্যে তো ময়েশ্চার থাকবে, ওই ময়েশ্চার কারণে কি হবে এটা রাস্ট পড়ে যাবে। আর অ্যালুমিনিয়াম শীট হলে কি রাস্ট ফ্রি হবে, ঠিকই লাইট হবে, কিন্তু হেভি কস্ট। আর গ্যালভানাইজ স্টিল এটা রাস্টটা কিছুটা ফ্রি করবে, কিন্তু দাম কিছুটা ইকোনমিক, যার জন্য গ্যালভানাইজ আয়রন শীটটাকে আমরা সাধারণত ব্যবহার করি। ঠিক আছে, আরো অ্যাডভান্স বর্তমান টেকনোলজি যেটা হচ্ছে এটাও না, সেটা হচ্ছে তোমার কি ওখানে কম্পোজিট মেটেরিয়ালস ব্যবহার করা হয়, কম্পোজিট মেটেরিয়ালস আরো লাইট এবং ডিফারেন্ট টাইপস এর মেটেরিয়াল, কম্পোজিট মেটেরিয়ালস ব্যবহার করে, যেমন অ্যালুমিনিয়াম, তারপর আয়রন, এগুলো সব মিলিয়ে তারপর একটা কম্পোজিট মেটেরিয়ালস ব্যবহার করা হয়। তো এখানে একটা আইডিয়া দেওয়া আছে, অনেক সময় জিজ্ঞাসা করে, সাধারণত আমাদের ডিজাইনের সময় লাগে, আমরা ধরে নিলাম আমরা জেনারেল পারপাসে আমরা গ্যালভানাইজ শীটই ব্যবহার করব। এই দেখো ডাক ভেরিজ ফ্রম 25 গ্যাস মানে 0.55 মিলিমিটার টু 1.6 মিলিমিটার থিকনেস, এটা নির্ভর করতেছে
বা বাতাসের যে ফ্লো যেটা হচ্ছে অ্যামাউন্ট অফ ফ্লো, তারপরে বলা মানে এটা ভেলোসিটি অফ ফ্লো কি হবে এটার উপর নির্ভর করতেছে। গ্যালভানাইজড যে আমার গ্যালভানাইজড শীটে কি স্যার রাস্ট পড়ে না? পরে একটু ডিলে হয় আর কি। আমাদের ঢেউটিন গুলো আছে না, ঢেউটিন গুলো বাসা বাড়িতে, এগুলো গ্যালভানাইজ শীট। এটা তো গ্যালভানাইজ মানে কি একটা আয়রন, মানে এই যে তোমার ওই যে কিসের কি বলে এটাকে, গ্যালভানাইজ হলো কি বলো, স্যার লিড যে আর পানির কিসের যে একটা পাইপ গুলো মিক্সার থাকে, থেকে তোমার হ্যাঁ উপরে যে কোটিংটা থাকে, এটা মনে হয় যে সীসা বা জিঙ্কের কোটিং, জিঙ্ক। যদি তোমরা ওই যে কোনো ডাইরে দেখবা যে ঢেউটিন যেখানে তৈরি করে আর কি, আবুল খায়ের এখানে কেউ দেখবা যে শীটগুলোর পরে একটা ওই যে জিঙ্ক গলায় তার ভিতরে ডুবাই দেওয়া হয় যাতে কোটিংটা করে, যার জন্য দীর্ঘদিনটা লাস্ট করে। আর যে কোটি উঠে গেলে দেখবো ওখানে টিন সিধা হয়ে গেছে। বুঝে আসছে বলো? আর এখানে দেখো, ঠিক আছে, ব্ল্যাক তাহলে এইটা হলো ব্ল্যাক স্টিলটাতে কি স্যার মানে কি মানে কোটিং কি? ব্ল্যাক, এটা হলো এমএস মাইল্ড স্টিল নরমাল। সেটা হলো তোমার ওই যে সরাসরি এয়ারে কন্ট্যাক্ট আসলে কি হবে, ব্লাস্ট করে যাবে, অক্সিডাইজ গ্লাস অক্সাইডে গ্লাস করে যাবে। লোহা সাধারণত লোহা যেটা আর কি, আমাদের মাইল্ড স্টিল যেটা, এটাকে শীট বানালে এটা বলে এমএস শীট, মাইল্ড স্টিল মানে মাইল্ড স্টিল শীট, এটাকে ব্ল্যাক শীট বলে। কিন্তু এটা ব্যবহার করে, কিন্তু কি করতে হবে, পেইন্ট করতে হবে, এবং থিকনেস তো বেশি লাগবে, পেইন্ট করে রাখতে হবে যাতে গ্লাসটা কি হয় না পড়ে। ঠিক আছে বলো, তাহলে বোঝা গেল আপনি আইডিয়া পান মেটেরিয়ালসটা কি ছিল। এটা নির্ভর করে আবার কস্ট একটা বড় ফ্যাক্টর। আমি ব্যবহার করতে পারি অ্যালুমিনিয়াম, কিন্তু কি হবে, কস্ট হয়ে যাবে। ঠিক আছে, আবার স্টেবিলিটির একটা দরকার আছে, যার জন্য ওই সবচেয়ে বেস্ট হচ্ছে গ্যালভানিক শীটটা আর কি, বেস্ট সাধারণভাবে। আর এটা হচ্ছে এরপর নেক্সটে আসো, এই যে কথা বলছিলাম যে ওই কথা, এই যে এখন আসো এই যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা দেখো না, মেটাল ডিসকাস যে এই যে রেজিন বন্ডেড গ্লাস ফাইবার ডাক্ট, এই যে একটা কম্পোজিট মেটেরিয়াল দিয়া শীট তৈরি করে, যেমন এটা জাস্ট লাইক ওরকম যে ওই আমাদের অ্যাসবেস্টার শীট আছে, তারপর দেখুন না কতগুলো পারফেক্ট শীট, এই ধরনের কতগুলো শীট এখন তৈরি করা হচ্ছে, যেটা কি রিজিড, যেমন প্লেন, প্লেন কিন্তু তোমার স্টিলের না, ওটা কোনো না, ওটা কিন্তু কম্পোজিট মেটেরিয়াল, খুবই লাইট, এটা ব্যবহার করা হয়। এখন আসো আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আছে যে তোমার এর ভিতরে আমি যে তোমার এই ডাক্তারের মধ্যে ডিজাইনের মধ্যে একটা বড় প্যারামিটার হয়েছে দেখো, এই যে দা ইউজ ইন দা লো ভেলোসিটি অ্যাপ্লিকেশন লেস দ্যান 600 মিটার পার মিনিট এন্ড ফর স্ট্যাটিক প্রেসার বিলো 5 মিলিমিটার অফ ওয়াটার গ্যাস। ওই যেটা বলছিলাম যে কম্পোজিট মেটেরিয়ালস হলো যেহেতু এটা লাইট, হ্যাঁ, তো ওই জন্য কি হবে আমার এটা লো, এই যে লো অ্যাপ্লিকেশন মানে যেই ডাক্তারের ভিতরে দিয়ে তোমার ভেলোসিটি কত 600 মিটার পার সেকেন্ড মিনিট হয়, স্ট্যাটিক প্রেসারে 5 মিলিমিটার অফ ওয়াটার গ্যাস হয়, তো সেই ধরনের মেটেরিয়ালস এটাকে ব্যবহার করে। কিন্তু এটা সবচেয়ে সুবিধা আছে তোমাকে মানে নন করোসিভ মেটেরিয়ালস, উড এন্ড বা আদার্স মিক্সচার করে যেটা এটা শীটটা তৈরি করা হয়। যদি মনে করো যে আবার যে স্টেবিলিটি একটা বড় স্টেবল করা, যে আমার হেভি শীট হলে কি হবে, স্টেবল হবে, স্ট্যাটিক হবে, কারণ ভাইব্রেশন হলে কি হবে, তোমার বিভিন্ন রকম সাউন্ড পলিউশন হবে, এটাকে অ্যাভয়েড করার জন্য বিভিন্নটা। এটা হচ্ছে ডিজাইন কি ধরনের বুঝতে হবে আমাকে, আমার ইনভেস্টমেন্ট কত এবং আমার রিকোয়ারমেন্টস কি, এইটার উপরে ডিপেন্ড করে আমি এই জায়গায় সিলেকশন করতে পারি কি ধরনের মেটেরিয়ালস এবং কত গ্যাসের শীট ব্যবহার করবো। ঠিক আছে, নেক্সটে আসো ডাক্তার, তাহলে একটা হচ্ছে কি বললাম, একটা হচ্ছে এটা গেল আমাদের মেটেরিয়ালস, ডাক্তার কি কি মেটেরিয়াল ব্যবহার করবো এবং ওটার থিকনেসটা কি। নেক্সট হচ্ছে ডাক্ট শেপ, এটা বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। দেখে লেখা আছে সার্কুলার, রেক্টাঙ্গুলার, স্কয়ার শেপ, হ্যাঁ, আর একটা হচ্ছে প্যারাবোলিক শেপও একটা আছে, সার্কুলার, রেক্টাঙ্গুলার, স্কয়ার শেপ, এই তিনটা। এর মানে দেখো যদি সার্কুলার আমরা জানি, যদি রেক্টাঙ্গুলার বিভিন্ন কর্নার হয়, একটা কর্নার হয়, তাকে ওখানে বিভিন্ন কর্টেক্স হবে, ইডিস হবে, ফ্রিকশনাল লস বেশি হবে, যার জন্য কি হবে সার্কুলারটা সবচেয়ে মোস্ট ইফেক্টিভ হচ্ছে সার্কুলার। এই জন্য ইন্ডাস্ট্রিয়াল পারপাসে সব সার্কুলারটা ব্যবহার করা হয়। সার্কুলার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সেটা হলো কি বলো, ওখানে ওই যে কি বলে আর্কিটেকচারাল যে এইটা তত মেনটেন করা যায় না, যেহেতু সার্কুলার ওখানে বা কোনো ওয়ালের সাথে ক্লাম্পিং করা বেশ টাফ, কিন্তু রেক্টাঙ্গুলার হলে ওটা সেট হয়ে যায়, ওয়ালের সাথে রেক্টাঙ্গুলার বা স্কয়ার সেট হয়ে যায়, কিন্তু সার্কুলারটা কি হয় অন্য ধরনের ক্লাম্প করে এটাকে ব্যবহার করে। তবু ইন্ডাস্ট্রিয়াল পারপাসে এটাকে ব্যবহার করা হয়, যেহেতু ওখানে এটা
আর্কিটেকচার ভিউটা তত বেশি বড় ফ্যাক্টর না, মেইন হচ্ছে কি ওখানে আমাদের পারপাস। এবার যেন বলতেছে যে হাই ফ্লোরে যদি হয় তাহলে সার্কুলার, আর যে নর্মাল যদি হয় আমাদের যে কমফোর্ট পারপাস যদি ব্যবহার হয় কোনো মানে হাউজিং এ বা অফিস আদালতে, সেখানে রেক্টেঙ্গুলার আর স্কয়ার। স্কয়ার কেন বলা হয়েছে? রেক্টেঙ্গুলার আবার দেখা যাচ্ছে যে ওইটা ফ্রিকশন কম, স্কয়ার কে নিয়ার টু সার্কুলার, রেক্টেঙ্গুলার সার্কুলার মাঝামাঝি কি স্কয়ার নিয়ার টু সার্কুলার শেপ, যার জন্য কি এখানে কিছু আমার লস একটু কম হয়। লস বলতে তোমার মেইনলি বুঝাচ্ছে তোমার ফ্লো এয়ারের, যেটা আমার ফ্রিকশনাল লস হলে কি প্রেসার ড্রপ হয়ে যাবে, আবার কি ভেলোসিটিও চেঞ্জ হয়ে যাবে, এইটাকে আমরা লস ধরতেছি। ঠিক আছে, এখন কোথায় ইউজ করবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে, একটু দেখেন যে ডার্ক সাইড, এটা ভালো করে খেয়াল করে। এখানে এই যে লো ভেলোসিটি সিস্টেম উড হ্যাভ মেইনটেইন ডার্ক ভেলোসিটি আপ টু 10 মিটার পার সেকেন্ড। এটা একটু মনে থাকবে, এই ডাটাটা যেন মাথায় থাকে, অনেক প্রশ্ন করে যে আমরা কনভেনশনাল, এই যে কনভেনশনাল হচ্ছে নরমালি আমরা যে কমফোর্ট এয়ার কন্ডিশন যেটা ব্যবহার করি, এখানে আমাদের লো ভেলোসিটি সিস্টেম বলে, এর মধ্যে সেটা এই রেঞ্জটা কত 10 মিটার পার সেকেন্ড। আমি বুঝাইতেছি বলো, অর্থাৎ যেই ডাক্টে আমাদের যেখানে আমরা যে ব্লোয়ার বসাবো, মেইন ডাক্টে তোমার এয়ারের যে ড্যাগ থাকবে সেটা তো ম্যাক্সিমাম 10 মিটার পার সেকেন্ড, এর যদি কাছাকাছি থাকে এইটা পরে আমরা বলে কনভেনশনাল বা লো ভেলোসিটি। এইটি সাধারণত আমরা ব্যবহার করি মানে এটার ভিতরে, অর্থাৎ 10 এর ভিতরে 7, 8, 6, 8 এরকম ব্যবহার করা হয়। আর যে 30 মিটার পার সেকেন্ডের যদি উপর হয় এটাকে আমরা বলি হাই ভেলোসিটি ফ্লো সিস্টেম। দুইটা জিনিস পেলে, একটা লো ভেলোসিটি সিস্টেম আর একটা কি হাই ভেলোসিটি সিস্টেম। আবার এখানে কিন্তু এটার সাথে একটা প্রেসার একটা সম্পর্ক রয়েছে, এর অ্যাপ্লিকেশন বলি, কারণ প্রেসার এমন একটা জিনিস, এখানে যায় ব্লোয়ারের সাথে কি আমাদের যখনই আমরা ব্লোয়ারটাকে তোমার করবো ফ্লো বাড়াবো, সাথে প্রেসার রাইজ করবো, এটা দরকার আছে। যদি প্রেসার দিয়ে আমি রাইজ না করে দিই তাহলে কি হবে, যখন আমি ডাক্টের ভিতর দিয়ে যাবে তখন কি প্রেসার ফল করবে, ফল করে করে দেওয়ার নেগেটিভ প্রেসার হয়েছে, তাহলে কি হবে, বাতাসকে রুমে ঢুকবে না রুম থেকে বাতাসের ডাক্টের মধ্যে ঢুকবে। আমি বুঝতে পারছি যে ডাক্টের মধ্যে বাতাসটা তোমার রুমে ঢুকবে, এখন যদি মনে ডাক্টের ভিতরে নেগেটিভ প্রেসার থাকে আর রুমের মধ্যে অ্যাটমসফিয়ারিক প্রেসার, তাই বাতাস কি ডাক থেকে রুমে ঢুকবে না রুম থেকে বাতাস ডাক্টের মধ্যে যাবে? স্যার রুম থেকে ঢুকবে ডাক্টে। হ্যাঁ, তাহলে কি আমাদের পারপাস সার্ভ হলো না স্যার, আমাদের উদ্দেশ্য যে ডাক্তার থেকে ঠান্ডা বাতাসে রুমকে ঠান্ডা করবে, উল্টো হয়ে গেল না? তার জন্য যেমন আমাদের ভেলোসিটি যেমন প্রয়োজন, ঠিক আমাদের প্রেসারটা কি কন্ট্রোল একটা প্রয়োজন। এই যে প্রেসার যদি আমি প্রথমে রাইজ না করে দেই, যেহেতু ডাক্ট এর ভিতরে যে ফ্লো করলে তো লস হবেই, এইটা একটা ডিজাইন কন্ডিশন। আমি বুঝতে পারছি বলো, যেমন এখানে লিখে দেখো, এই যে a low velocity duct system will generally have a pressure loss less than 1.2 pascal per meter, মানে অর্থাৎ আমরা পার স্কয়ার ফিটে এই পরিমাণ লস আমরা কনসিডার করতে পারবো। মানে এই ধরনের আমার ডিজাইনটা করতে হবে, এই ধরনের প্লেন শীট ব্যবহার করতে হবে যে এই স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা কি প্রেসার ড্রপ করে করে তারপরে কি আমার আবার একটা সমস্যা আছে, যদি হাই প্রেসার হয়, সে যদি মনে করো রুম আছে অ্যাটমসফিয়ারিক প্রেসার, এখানে যদি আমি 2 বার 3 বার প্রেসারে যদি বাতাসটা ঢুকায় তাহলে কি এটা কমফোর্ট হবে না আনকমফোর্ট হবে? আনকমফোর্ট হবে। আমাদের কমফোর্ট প্রেসার কত? 1 বার স্যার, 1 রাখতাম, 1 বার থাকতো। সুতরাং দেখো, এখন যদি আমি ধরো ওই যে ব্লোয়ারে আমি প্রেসার বাড়াই দিলাম, এখন রুমে ঢুকার আগে কি যদি আবার প্রেসার দিয়ে আবার অ্যাটমসফিয়ার না করি তাহলে সমস্যা কি হবে? তাতে আমি আনকমফোর্ট হয়ে গেলাম। তাহলে কি এই একটা বড় একটা ডিজাইন, অর্থাৎ আমি ডাক্টের মাধ্যমে এটা অনেক সময় প্রেসার ইচ্ছে করে ড্রপ করাই কি করতে হবে, অ্যাটমসফিয়ার করতে হবে। তো সেই জন্য আমাদের বিভিন্ন রকম ডিভাইস আছে, ডিভাইস গুলো পরে দেখো। তাহলে এই আইডিয়াটা নাও, কয়েকটা ডাটা আমরা দিলাম। 10 মিটার পর্যন্ত যদি ভেলোসিটি থাকে মেইন ডাক্টের ভেলোসিটি, তাহলে এটাকে বলবো লো ভেলোসিটি সিস্টেম। আর যদি 30 মিটারের কাছাকাছি ওরকম হয় তাহলে বলো এটাকে হাই ভেলোসিটি সিস্টেম। এবং করসপন্ডিং প্রেসারে বলা আছে যে লেস দ্যান যদি 1.23 প্যাসকেল পার মিটার যদি লস হয় এটাকে বলবো আমরা লো ভেলোসিটি, আর যে 5.7 প্যাসকেল পার মিটার যদি হয় এটাকে বলবো হাই ভেলোসিটি সিস্টেম। ঠিক আছে? তো এখন আসো এখানে আরেকটা দেখো, এই সিস্টেমে আরেকটা আছে সিঙ্গেল ডাক্ট সাপ্লাই, ডুয়েল ডাক্ট সাপ্লাই। এর মানে কি? সিঙ্গেল ডাক্ট সাপ্লাই বলতে বোঝাচ্ছে ব্লোয়ার থেকে যে ডাক্টটা যাবে একটা, তারপরে ব্রাঞ্চিং হবে। আর ডুয়েল মানে কি দুইটা ব্রাঞ্চে সরাসরি যাবে, মানে অর্থাৎ ব্লোয়ার থেকে
দুই দিক থেকে বাতাসটা বের হয়ে যায়, দুই দিক থেকে বা একদিকে দুইটা ডাক বাতাস, এটাকে ডুয়েল ডাক সিস্টেম। অনেক সময় বলোয়ার দুই দিকে তোমার ডিসচার্জ হয়, এটা আমরা ডুয়েল ডাক সিস্টেম। কিন্তু আমাদের সাধারণত আমরা সিঙ্গেল ডাকটাই বেশি ইকোনমিক, এটা কমফোর্টেবল, এটাকে সাধারণত আমরা ইউজ করি। এই জন্য এইটাকে আমরা ডিটেলস আলোচনা করবো, সিঙ্গেল ডাক সিস্টেম সম্বন্ধে আমরা আলোচনা করবো। ঠিক আছে? তো ডুয়েল ডাক দেখো কি সিঙ্গেল বলছেন আবার একটু বলেন স্যার। ডুয়েল ডাক মানে কি, তুমি যে ব্লোয়ার থেকে যে বাতাসটা বের হলো প্রথম মেইন ডাক যেটা, এটা যে দুইটা ডাক্টের মধ্যে যায়, মানে ব্রাঞ্চ, ওখানে ব্রাঞ্চ করে দুইটা ডাক্টে নিয়ে গেল। আচ্ছা, ওখানে আবার ব্রাঞ্চিং হবে আর কি। হ্যাঁ, এরপর আবার ব্যালেন্সিং হবে। আর যদি সিঙ্গেল ডাক মানে কি, একটাই ডাক যাবে, তারপর ওই যে যখন আমার রুমে ডুবে তখন আমি যেখানে যে রুমে ডুবে ওখানে ব্রাঞ্চিং হয়ে যাবে। আমি পরে ফিগার গুলো দেখাচ্ছি, তখন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? এই যেমন এখন আসলাম, এখন দেখো এই সিঙ্গেল ডাক্টের মধ্যে কতগুলো ভাগ আছে। এটা ব্রাঞ্চিং, এই দেখো ব্রাঞ্চিং মোড, ইউজ অফ রিসার্কুলেশন অর ইউজ অফ বাইপাস। ওই যে সিঙ্গেল ডাক সিস্টেমের মধ্যে তিনটা গ্রুপ, একটা হচ্ছে ব্রাঞ্চিং, একটা ইউজ অফ রিসার্কুলেশন, ইউজ অফ বাইপাস। কিরকম? এখানে একটা ক্লাস দেওয়ানো আছে, প্রথম ডাক সিস্টেম যেটা বলা হয় ডুয়েল, সিঙ্গেল, এবং যেটা ইন্ডিভিজুয়াল ডাক সিস্টেম, আবার কি ট্রাঙ্ক ব্রাঞ্চ ডাক সিস্টেম। এটা আমি ফিগারে আসি তখন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আরো। এই যে এটা দেখো ইন্ডিভিজুয়াল ডাক সিস্টেম, কি দেখো তো এখানে, এই যে বোলার থেকে কিন্তু এই মেইন ডাকটা ঢুকছে, কি বলো, এখান থেকে ব্রাঞ্চ গুলো হয়েছে এবং ইন্ডিভিজুয়াল রুমের মধ্যে চলে গেছে। এটার সুবিধা কি দেখো, এটা কন্ট্রোলে খুব সুবিধা। কিরকম? অর্থাৎ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রুমে তোমার চলে গেছে। এটা যেমন আমরা বলি না সিরিজ অ্যান্ড প্যারাল, যে কি বলে ওয়ারিং, ইলেকট্রিক্যাল ওয়ারিং যেরকম হয় না, জাস্ট লাইক দিস, প্যারাল একটা সিরিজ। এটা একটা প্যারাল মানে কি, যতগুলো রুম ততগুলো সেন্ট্রাল ডাক থেকে তখন কি হয় কথা, অর্থাৎ এখানে একটা কন্ডিশন এয়ার, যেটা আমি নর্মাল একটা কন্ডিশন এয়ার যেটা সাপ্লাই করলাম, এখানে যদি চলে আসে, এখন এখানে আমি কি আমি কন্ট্রোলটা ইজি করতে, আমার ফ্লো রেট বাড়াইতে কমাইতে আমি পারবো, কারণ এখানে তো হাই ভেলোসিটি দেওয়া আছে। এবং এখানে যে আমি এখন মেকানিজম ব্যবহার করে আমার যে প্রয়োজনীয়তা সেটাকে আমি ফুলফিল করতে পারি, তাহলে ইন্ডিভিজুয়ালি। কিন্তু এখানে সবচেয়ে যেটা সমস্যা হচ্ছে কি বলো, এটা বিশাল বাল্কি ডিজাইন। বাল্কি ডিজাইন কি, প্রত্যেকটি আলাদা আলাদা ডাক চলে যাচ্ছে, সুতরাং কি এখানে কস্ট ইফেক্টিভ হবে না। আর ব্রাঞ্চিংটা দেখো, এই যে কি হচ্ছে দেখো, এখানে কি হচ্ছে দেখো, মেইন ফ্লো থেকে যেখানে যতটুকু দরকার ততটুকুই যাচ্ছে, যেখানে অত যত যাচ্ছে আস্তে নেয়ার হয়ে যায়। তখন কি, তাহলে বোঝা গেল এখানে কি হচ্ছে, আমার রিকোয়ারমেন্ট অনুসারে যত সেতটুকু যাচ্ছে, আর আস্তে কি তোমার ডিজাইন কন্ডিশনটা কমে আসছে। নাহলে কি দেখো, এখানে দেখো এই যে কত বিশাল তোমার অ্যারেঞ্জমেন্ট। তাহলে এই যে এটা হচ্ছে বা ব্রাঞ্চিং এ কি যায়, সুবিধা হলে কি, এখানে প্রবলেম আছে, ওই যে কন্ট্রোলটাও তত বেশি হবে না, একটা সেন্টার কন্ট্রোল করতে হবে, ইন্ডিভিজুয়াল কন্ট্রোল গুলো একটু টাফ হয়ে যাবে। আর এখানে ডিজাইনটা একটু কমপ্লেক্স থাকবে, ওখান থেকে স্রেফ টাইনে নিয়ে গেলে হয়ে গেল। আর এখানে কি আবার যে ব্রাঞ্চিং বিভিন্ন তোমার যে জয়েনিং যে এগুলো আছে, এগুলো ব্যবহার করতে হবে, সকেট এগুলোকে এগুলো ব্যবহার করে ব্রাঞ্চিং। আর তোমার ইন্ডিভিজুয়াল তো বুঝে আসছে নাকি বলো। এরপর দেখো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, এই যে উইথ নো সার্কুলেশন, রিসার্কুলেশন, এর মানে ওই যেটা প্রথমে দেখাইছিলাম, যে বাতাসটা তোমার এখানে এই যে এয়ার ঢুকলো ডাকতে, ফিল্টার হইলো, ঠান্ডা হইলো, তারপর ব্লোয়ারে গেল, ব্লোয়ার যে তোমার এখন এই যে গেল, এই ডুবে গেল, কিন্তু এই বাতাসটি কিন্তু নর্মালি কি হয়েছে, ব্যবহার করার পরে বাতাস এয়ারে চলে যাবে, মানে চলে যাবে, সে আবার রিটার্ন হবে না, মানে নো রিসার্কুলেশন। মানে সাধারণত অপারেশন থিয়েটার যেখানে ইউজ করা হয়, এটা নো রিসার্কুলেশন। আর এইটা হচ্ছে তোমার রিসার্কুলেশন কি, এটা দেখো ডাক ওই এই যে, অর্থাৎ এটা ব্যাক করবে, এইটা এখানে ব্যবহার করার পরে আবার সেখান থেকে ব্যাক করে আবার কি অরিজিনাল আবার এখানে চলে আসবে, রিসার্কুলেট। এই রিসার্কুলেটর আমরা বলছি, রিসার্কুলেটর যেটা সমস্যা কি, কিছু পলিউটেড থাকে, কিন্তু যখন আমরা ফ্রেশ এয়ার আবার একটা মিক্স আপ করে দিব, নর্মালি সবচেয়ে এটা সবচেয়ে বড় হবে কি সুবিধা হলো তোমার এনার্জি সেভ। কারণ কি এখানে একটা কুলিং এয়ারটাই আমি এখানে নিয়ে আসতেছি, ব্যবহার করার পরে টেম্পারেচার সামনে রাইজ করে আমি ফ্রেশ এয়ার তো অনেক হাই টেম্পারেচার থাকে, সেটা কুলিং করতে যে এনার্জি লাগবে এটাকে এনার্জি কম লাগবে, এই জন্য এটাকে বেশি রেসিডিউসার পারপাসে আমরা এটাকে বেশি ইউজ করি। ঠিক আছে, বুঝতে পারছি বলো, সিম্পল জিনিস। পরে যাও, এরপর দেখো এখানে বলছে কি, ডাক সিস্টেম মেবি কথা সেন্ট্রাল বাইপাস আর রিসার্কুলেট। বাইপাস আরেকটা মজার জিনিস দেখো, এখানে আমি দেখলাম যে এমন একটা এনভায়রনমেন্টের বাতাসটা ব্যবহার করতেছি, এখানে পলিউশন হওয়ার কোনো সুযোগ নাই। ধরো টাইলস সব কিছু দেওয়া আছে, স্ক্রিন দেওয়া আছে, 10 তলা বা 15 তলার উপরে একটা রুম, সেখানে তার পলিউশন হওয়ার কোনো সুযোগ থাকে না, ডাস্ট ফ্রি থাকে। তাহলে আমি করলাম কি, সুতরাং
এবং দেখলাম যে এখানে নর্মাল যে আমার এয়ারটা ব্যবহার করবো এটা টেম্পারেচার তো বেশি আমার ফল করাইতে হবে না। এই দেখো কি হয়েছে, আমার ম্যাক্সিমাম এয়ারটা বাইপাস মানে এখানে করে আমি ব্লোয়ার নিয়ে গেলাম, অর্থাৎ ওই যে কুলিং এর যে অ্যারেঞ্জমেন্টটা এটাকে ইউজ না করে ওইটাকে এখানে ব্যবহার, আর এখান থেকে কিছু বাতাসকে আমি ঠান্ডা করে নিয়ে এটা মিক্স আপ করে তারপর আমি ব্লোয়ারে দিয়ে গেলাম। এইটাকে বলে কি বাইপাস। আগে ছিল রিটার্নটা সরাসরি সবগুলো সিস্টেম হয়ে তারপর ব্লোয়ারে যাবে, আর কিছু আমরা অধিকাংশ বাতাসকে বাইপাস থেকে নিয়ে আসলাম, আর কিছু বাতাসকে ফ্রেশ এয়ার তারপরে এখানে রিটার্ন এয়ার এটাকে ফিল্টার করলাম, তারপরে কি কুলিং করার পরে এটা মিক্সার হয়ে এখানে চলে গেল, এটাকে বাইপাস। অর্থাৎ আমরা রিটার্ন এয়ারটাকে কিছু যদি আমরা বাইপাস করে দিই এটা বাইপাস রিসার্কুলেশন বলা হয়। ঠিক আছে, এই মোটামুটি ডিজাইন গুলো এরকম গেল। এই হলো মোটামুটি আমাদের পড়া। তাহলে এখন আবার একটু রিভিউ করি, তাহলে বুঝা গেল আমাদের এটা কিন্তু একটা। এরপরে আমরা ডাক ডিজাইনের একটা অংশ চলে যাব, সেটা পরে কিন্তু বুঝেছি আমরা মোটামুটি যে আইডিয়া দিলাম। একটা হলো যে ডাক্টের ডিজাইন বলতে বোঝাচ্ছে এটা এয়ার কোর্সে বড় একটা মেজর পার্ট, আর বড় ভিজিবল এইটি দেখা যায়, এইটি ভিতরে দেখা যায়। আর রেফ্রিজারেশন যে অংশটা থাকে সেটা তো আনসিন থাকে, আলাদা রুমে থাকে, এই যে ভিজিবল থাকে। এবং ডাক্টের ডিজাইন বলতে বোঝায় ডাক্টের সাইজ করতে হবে, সাইজ এবং এখানে কি পরিমাণ এয়ার ফ্লো করে সেই ব্লোয়ারের ক্যাপাসিটি নির্ণয় করতে হবে, এবং এখানে কি পরিমাণ প্রেসার ড্রপ করতে হবে, প্রেসার রাইজ করতে হবে, সেটা ক্যালকুলেশনটা আমি এখানে নিয়ে আসলাম। বুঝতে পারছি বলো? স্যার এখানে যেটা কুলিং আর জোন, করবো নাকি স্যার কুলিং সাইকেল হবে না 11 সাইকেল স্যার 11টা মনে কুলিং হয়। বলা? স্যার কুলিং জোন যেটা, এটাতে কি চিল ওয়াটার আসতেছে, মানে চিল ওয়াটার দিয়ে কুল হচ্ছে এয়ারটা? হ্যাঁ চিল্ড ওয়াটার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে এইটা হচ্ছে মানে কুলিং কয়েল। কুলিং কয়েল বলতে বোঝাচ্ছে তোমার এই যে তোমার নরমালি যে আমাদের রেফ্রিজারেশন যেটা পড়াইছিলাম মনে আছে তো, ওই যে আইসক্রিম ফ্যাক্টরিতে আইসক্রিম ফ্যাক্টরিতে দেখাইছিলাম যে আমরা যে এইটা ওই যে বল রেফ্রিজারেশন প্ল্যান্ট আছে তারা এখানে আছে, এখানে ইভাপোরেটর সেকশনটা, ইভাপোরেটরের সাথে কয়েল থাকবে, এখানে পাম্প থাকবে, ওই কয়েলের মধ্যে পানিটা ফ্লো একটা ক্লোজ সার্কিটে পানিটা ফ্লো করবে। এখন রেফ্রিজারেশন ইউনিটটা ঠান্ডা হয়ে গেল আলাদা। পানি, এটাকে নিয়ে গেলে এই কয়েলের ভিতরে পাস করে আবার রিটার্ন আসবে, ওইটা আলাদা। ওইটা করে যে বললাম যে ওইটা তোমার পুরো সেপারেশন ফ্রম দ্য বিল্ডিং, এটা কোনো একটা আলাদা রুমে থাকবে, অত আন্ডারগ্রাউন্ডে থাকবে, অত কোনো তাদের উপরে থাকবে, অর্থাৎ সেপারেট একটা রুমে থাকবে। কিন্তু ওখান থেকে শুধু কি আসবে বলো, ওই ঠান্ডা পানিটা এখানে নিয়ে আসতে হবে। ঠিক আছে, পানি ব্যবহার করে এই জন্য কেন, যেহেতু এখানে তোমার আর কোনো ই থাকবে না, তোমার অন্যান্য যদি সলিউশন আনি তাহলে তাহলে তো বিষাক্ত দরকার নেই। আমার তো আমার দরকার তো এখানে টেম্পারেচার লাগবে, আমার বিষাক্ত হবে, আর টেম্পারেচার তো আমাদের বেশি লো করতে হবে না, জি স্যার। মানে বুঝলে? জি আর স্যার। যদি মনে করো তোমার ফুড প্রিজারভেশন তখন ওগুলো দরকার ছিল। এখন যেহেতু আমাদের শুধু বাতাসকে ঠান্ডা করবো তোমার 18, 19, 20 ডিগ্রি সেলসিয়াসে, শুধু আমার ওয়াটার ইজ যথেষ্ট, যেহেতু এক রয়েছে ফ্রি অফ কস্ট। আবার কি বলো, টেম্পারেচার ওই খুব কমে আমাকে কল করাইতে হবে। আর এনি কোশ্চেন? বলো। তাহলে বোঝা গেল আমরা এয়ার কন্ডিশনিং এখানে বলতে, কিন্তু আবার বলি এটা কিন্তু সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং, নট আমাদের এয়ার কুলার। এয়ার কুলার যেটা দেখতো ফিজিক্যালি আমাদের রুমে বসানো থাকে, এটা তেমন কিছুই না, তাই না? এটার মধ্যে এটা কোনো এটা আসে না, এটা তো আসে বাতাসটাকে ঠান্ডা করে, আর তার কোনো ফাংশন নাই, না সে হিউমিডিটি কন্ট্রোল না আছে। আর এখানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট গুলো থাকবে। এখানে যদি হিউমিডিটি কন্ট্রোল থাকে, হিউমিডিটি যদি বেশি হয় তাহলে হিউমিডিটি অ্যাড করতে হবে, কম হলে বাড়াইতে হবে। এগুলো পরে আমরা ডিটেলসে আলোচনা করবো। স্যার হ্যাঁ বলো। স্যার এখানে বাইপাস করলাম, যে বাইপাসের হ্যাঁ। সুবিধাটা কি হলো স্যার? মানে বাইপাস করাতে আমার সুবিধাটা কি, বা আমি কি অ্যাডভান্টেজটা পাচ্ছি? বাইপাস দ্বারা তোমার ওই যে এনার্জি সেভ, মানে আমাকে যেটা কম কোয়ান্টিটি মানে পুল করতে হচ্ছে, মানে বাইপাস করে নিয়ে আসে। হ্যাঁ 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 আলটিমেটলি তো এখানে যদি শোনো, এখানে যদি তোমার বেশি বাতাস ফ্লো করে বেশি হিট নিবে না? জি স্যার। আর যদি কম বাতাস করে কম হিট নিবে। এই তো সহজ হিসাব। কিন্তু হিট স্যার নেওয়া কি, এনার্জি নেওয়া। যে বাইপাসটা করে আসছে সেই বাইপাসটাকে আমি মানে এই যে এটার সাথে মিক্স করতেছি, তাদেরকে হ্যাঁ। একই কন্ডিশনে করতে হবে না? তাহলে তো আমার সে ধরো আমার এখানে রিকোয়ারমেন্ট সে ধরো সে 25 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে তো, এইটা মানে গরম করে আমরা 26 ডিগ্রি হই, ঠিক আছে।
এই 26 ডিগ্রিটা আমি এখানে নিয়ে আসলাম, এখানে বাইপাস করে নিয়ে আসলাম, আর এখানে কিছু তো আসলো, যেটা এখানে আবার কি মেকআপ হইলো, এইটাকে আমি বড় 20 ডিগ্রি সেলসিয়াসে আমি ঠান্ডা করলাম। তাহলে এখানে আসলো কত? 26, এখানে আসলো 20, মিক্সারের কোথায় গেলো? আবার 25 হয়ে গেল, জি স্যার, বুঝতে পারছি। তাই না? এর মানে কি, এখানে কিন্তু তোমার এই কুলিং যে তোমার ওয়াটার টেম্পারেচার অলওয়েজ কিন্তু একই থাকবে, এটা তো আমার রেফ্রিজারেটর থেকে এখানে আসতেছে, ওর টেম্পারেচার সবই কত তোমার, সে ধরো -15 বা 16 ডিগ্রি সেলসিয়াস থাকবে। এখন আমি কতটুকু হিট ইউজ করলাম সেটা ব্যাপার নির্ভর করতেছে। আর রিহিটারটা কাজ কি ওভারঅল স্যার? যেহেতু কি হবে, তো ওই যে ইফেক্ট, রেফ্রিজারেশন ইফেক্ট, হ্যাঁ, ওই রিহিটারটা যে এখন আসলে আমরা পরে আরো যাবো সেখানে, আমি এটা করো, সে ধরো হিটারের কাজ হচ্ছে তোমাদের মানে স্পেশাল কত লেখে সে ধরো প্রথমে আমরা যাই, এখানে বসে ডিটেলস নাই, তাহলে আমি দেখে দিই। এখানে মনে করো এইটাই মনে করো, এইটাই হচ্ছে তোমার রুম, ফর এক্সাম্পল তোমার রুম আছে, এখানে আরেকজনে, এখন কিছু কিছু লোক আছে সে চাচ্ছে যে আমার কত 23 ডিগ্রি সেলসিয়াসে আমি বাতাস আছে, এখানে 23 ডিগ্রি, সে এইটা ইউজ করতেছে, বলছে না আমার এখন এই ঠান্ডা আমি সহ্য করতে পারি না, আমি এখন 25 ডিগ্রি চাই, এখন কি করবো? রিহিট করে পাঠাবো আগে একটু। এইটাই, এখানে হিটার এখানে বসে দিলাম, কথা বুঝছো তো? জি এই স্যার। তো এখন কথা হচ্ছে, এখন হইতে পারে আবার মেইন ডাক্টর হইতে পারে, মেইন এটা হচ্ছে রিকোয়ারমেন্টস অনুসারে, এগুলো সবই তোমার অটো। অনেক সময় দেখা যায় এই জিনিসটা যেটা হলো যে কন্ট্রোল, তুমি যদি এখানে বসায় দাও, ফর এক্সাম্পল এখানে বসায় দাও, এটা তোমার যখন রিকোয়ারমেন্ট তখন সেটা অন হবে, তুমি আবার সেট করলে এখানে সেন্সিটিভ সেট করলে যে আমার লাগবে 24 ডিগ্রি, কিন্তু এখন যে বাতাসটা এখানে ঢুকতেছে সেটা 20 ডিগ্রি, তখন কি হবে বলো? তখন কি হবে, যখন 24 ডিগ্রি তুমি সেট করলা, সাথে কি হিটারটা অন হয়ে যাবে, তখন কি এই যে তোমার এখানে 20 ডিগ্রি বাতাস যখন এখানে যাবে 24 ডিগ্রি হয়ে সে ভিতরে ঢুকবে, আবার 25 হয়ে তখন সে অফ হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার, তাহলে এখানে মেনলি বাতাসটাকে আমি কন্ট্রোল করব। বুঝতে পারছি। আচ্ছা, আর আর কিছু জানা আছে বলো? আমরা ডিটেলস আরো যাবো, তখন আরো কিছু তোমার থাকবে, যেগুলো মেইন প্রশ্নগুলো পরে তোমরা আরো করতে পারবে, আমরা ডিজাইনে যাবো, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। না তাহলে এখন কি আগে তোমাদের ওটা কি সিদ্ধান্ত হয়েছে 11 সাইকেল না কত সাইকেল, 13 সাইকেল? হ্যাঁ, জানা নাই? আর এটাতে কিছু বলে নাই। তাহলে আমরা আগে যাই, আগে তো সমস্যা নাই, কথা কি বলো? স্যার আর কতটুকু বাকি আছে? সিলেবাস আজকে কতটুকু বাকি আছে স্যার? ওই যে বলো, ওই যে 31 থেকে 40টা লেকচার, আর কয়টা আছে তাহলে? 9টা। 9টা স্যার। আপনার কয়টা ক্লাস লাগবে স্যার এই 9টা লেকচারের জন্য স্যার? 9টা। 9টা স্যার। আমাদের তো আর মেবি স্যার 2 উইক আছে আর কি স্যার, আর নেক্সট উইক তো আমাদের মিড হবে স্যার, নেক্সট উইক বন্ধ। যাও, ক্লাসটা আর বন্ধ হবে না, 9টা তো 9টাই হবে। 9টার বেশি, হ্যাঁ ওই তো 5টা করলে 8টা। হ্যাঁ, কালকে এই একটা আছে। উইকে কালকে একটা হলে বড় 9টা আছে স্যার তাহলে। আচ্ছা, তা ওই ঠিক 2 আছে, উইকে 4টা করে 8টা হয়ে গেলে হয়ে যাবে স্যার। হ্যাঁ এটা দরকার হলে একদিন 2টা পড়া যাওয়া যায়, কোনো সমস্যা নেই। জি স্যার, সমস্যা হবে না, 2 উইকে হয়ে যাবে আশা করি। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে ইনশাআল্লাহ থাকো, তোমরা অ্যাটেন্ডেন্স গুলো দাও ঠিক মতো, আমি ওগুলো গুছাইতে হবে। আর স্যার, আমি ওই যে কালকে ক্লাস শেষ। স্যার বলো। হ্যাঁ, স্যার গতকালকে যে প্রবলেমটা সলভ করেছেন স্যার, ওখানে একটু প্রবলেম আছে স্যার। হ্যাঁ, কি বলো? স্যার ওখানে আমার যাবো ওখানে? ভেজিটেবল, জি স্যার ওখানে একটু হ্যাঁ। গেলে সুবিধা হয় স্যার। তাহলে এটা ক্লোজ করি। জি স্যার, 29 লেকচারের। দাঁড়া, একটু অপেক্ষা করো। জি স্যার। আসছে, এটা আসছে, স্ক্রিনে আসছে? জি স্যার, আসছে স্যার। জি স্যার, আসছে স্যার। আসছে না? জি স্যার, কালকে ম্যাথটাতে স্যার, এই কালকে যে ম্যাথটা করেছি। হ্যাঁ, যাচ্ছি। হ্যাঁ, যাচ্ছি। 10 ফর एग्जांपल 10 12। হ্যাঁ, এই তো চলে আসছে। এই তো, হ্যাঁ ঠিক আছে, বলো এখন। স্যার আরেকটু হ্যাঁ। নিচে নামান স্যার। হ্যাঁ,
স্যার ভেজিটেবলের যে হিট এডিশনটা ওইটা স্যার হ্যাঁ ভেজিটেবল ভেজিটেবল, হ্যাঁ এবার আর- respiration rate for vegetable is 0.097 watt per জি kg. স্যার জি স্যার একটু নিচে নামান স্যার নিচে হ্যাঁ product load, respiration load. জি স্যার এখানে স্যার এই প্রোডাক্ট কুলিং লোড যেটা স্যার হ্যাঁ স্যার এখানে প্রোডাক্ট কুলিং লোডে স্যার আমি হ্যাঁ, টেম্পারেচার ডিফারেন্স হ্যাঁ। 5 কেলভিন কেন ধরতেছি স্যার আমার ভেজিটেবল 25 ডিগ্রি সেলসিয়াসে ছিল ওখান থেকে আমার কোল্ড স্টোরেজটা হচ্ছে স্যার 5 এটা প্রত্যেকদিন 5 ডিগ্রি করে কুল হচ্ছে, 30 থেকে 5 নামতেছে, ডেইলি 5 করে কুল হচ্ছে আর কি। 20 30 থেকে 25, 25 থেকে 20, 20 থেকে 15। স্যার এরকমই বিষয়টা প্রোডাক্ট লোড এখানে কি গেছে যে 5 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে। জি স্যার আরে কোথায় যে কনফিউশন কোনটা? স্যার এই 5 কেলভিন স্যার টেম্পারেচার এইটা না, জি স্যার প্রোডাক্ট লোডের আমাদের ডেফিনেশনটা কি ছিল? হ্যাঁ তাহলে এখানে আমাদের এটা কি ছিল দেখো এখানে কই এই যে ধরো কই এখানে এই যে 1250 kilogram of wet mixed vegetable are cooled to 25 to the storage temperature of 5 degree Celsius each day. তাহলে বোঝা প্রতিদিন 5 এখানে ডিগ্রি কত করে আমাদের নরমালি যখন এটা ঢুকছে কত স্যার না, না, হয় না। আউটসাইড এটা না এই যে আউটসাইড আর হলো কি এই যে দেখে তুমি ঢুকি করতেছ আর কি, এই যে 25 ডিগ্রি। স্যার আমার ভেজিটেবলের টেম্পারেচার স্যার 25 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াসে যাবে না স্যার? আচ্ছা দাঁড়াও একটু দেখে আউটসাইড টেম্পারেচার এটা হলো যে আমরা নরমালি যখন এই যে ভেজিটেবলটা থাকে ভেজিটেবল আমরা নিয়ে আসছি তো 30 ডিগ্রি সেলসিয়াস, জি স্যার তারপর সেটা আমরা কোথায় 25 ডিগ্রিতে এখানে এই যে 1250 কিলোগ্রাম ওয়েট মিক্সড ইন ভেজিটেবল ইজ আর কুল টু 25 ডিগ্রি সেলসিয়াস। আর কুল 25 ডিগ্রি সেলসিয়াস টু দ্য স্টোরেজ টেম্পারেচার অফ 5 ডিগ্রি সেলসিয়াস মানে কি হ্যাঁ 25 থেকে 5 এ যাচ্ছে 30 থেকে 5 যাচ্ছে। কৌশিক আমি তোমাকে জিজ্ঞেস করতেছি না আমি স্যারের সাথে কথা বলতেছি কৌশিক দাঁড়াও আপনি ক্লিয়ার করে নিন দেখে জি স্যার আপনি এখানে প্রোডাক্ট লোড মাস অফ প্রোডাক্ট মাস অফ এটা গেল রিসপিরেশন রেট রিসপিরেশন প্রোডাক্ট লোড ঠিক আছে না ডেলটি দা চেঞ্জ ইন দা প্রোডাক্ট টেম্পারেচার জি স্যার একদম দেখো kilogram fresh beef enter to a chiller at এত ডিগ্রি সেলসিয়াস and are sealed to 7 degree Celsius. এইটা তোমার এই যে the kilogram fresh beef enters a sealing cooler at 39 degree Celsius and are chilled to 7 degree Celsius each day. জি স্যার Product load. স্যার এখানে কিন্তু আমি 39 থেকে 7 এ নিচ্ছি স্যার এই 39 - 7 ইউজ করতেছি দ্যাট ইজ 32 ডিগ্রি হ্যাঁ সেটাই এখানে এটা ইউজ করতে আমি যেটা বলতে চিলিং মানে কি চিলিং আর স্টোরেজ তো এক না জি স্যার এইখানে প্রোডাক্ট গুলো যেটা আসছে যে ওটা চিলিং বলতে বোঝাচ্ছে যেটা যে তোমার প্রাথমিকভাবে যেটা স্টোরেজ করার জন্য যেটা করা হয় সেটা এখন এইটাই তো বোঝা যাচ্ছে এখান থেকে তোমরা এটা ধরে করো পরে আমি একটু ক্লিয়ার করে নিব কথা হচ্ছে এখন স্যার এখানে আরো প্রবলেম আছে। হ্যাঁ স্যার আমার ভেজিটেবলটা স্যার 25 ডিগ্রি সেলসিয়াসে আছে স্যার ওখান থেকে 5 ডিগ্রি সেলসিয়াসে যাচ্ছে না স্যার কোল্ড স্টোরেজে না এখানে যেটা বল চিল্ড একটা স্টোরেজ একটা এখানে যেটা তারা ডেলটিটা বলছে এই যে চিলিং বলতে বোঝাচ্ছে কি চিলিং মানে যেটা বললাম যে ওই যে প্রাথমিক একটা তোমার ওই যে ই করা যেমন লো টেম্পারেচার নেওয়ার জন্য প্রথমে একটা ওটা কি করা হয় প্রি কুলিং করে নেয় তারপরে স্ট্রেস করে তো এখানে প্রোডাক্ট লোডের জন্য এরা এইটাকে ধরছে তবু আমি তো একটু দেখি ভালো করে একটু দেখে তোমার জানাবো ঠিক আছে স্যার আর প্রবলেম আছে। আমি যেটা এখান থেকে বুঝছি হ্যাঁ বলো স্যার এখানে ওই যে প্রোডাক্ট লোড যেটা স্যার ওখানে প্রোডাক্ট লোডের ক্ষেত্রে একটা চিলিং রেট ফ্যাক্টর কি একটা দিয়ে ভাগ করতেছে এটা কেন করতেছে কোনটা
স্যার এই যে পরের প্রবলেম গুলাতে স্যার কয়েকটাতে এরকম করছে। হ্যাঁ, এই যে এমএসটি, এটা হচ্ছে এমএস ডেলটি, এমএস, এস মানে স্পেসিফিক হিট। জি স্যার, তার মানে আমার যে প্রবলেমটা স্যার ওইটাতে আমরা কি 30 থেকে 25 এ যাচ্ছি, ওই হ্যাঁ, টেম্পারেচার ডিফারেন্স ধরতেছে, হ্যাঁ ওইটাকে ধরা আছে। মানে 30 থেকে 25 এ যাওয়ার যে হ্যাঁ, টেম্পারেচার ডিফারেন্স ওইটা আমরা ধরতেছি। ওইটাকে ধরতেছে, এখানেও তাই। আর এইটাকে ধরা হয়েছে প্রোডাক্ট লোড হিসেবে। স্যার আরো প্রবলেম আছে পরেরটাতে। আমার কোল্ড স্টোরেজ তো স্যার 5 ডিগ্রি সেলসিয়াস স্যার, আমার ভেজিটেবল কি 5 ডিগ্রি সেলসিয়াসে থাকতেছে নাকি 25 ডিগ্রি সেলসিয়াসে থাকতেছে? ওটা তো ফাইনাল স্টোরেজের জন্য যেটা হয়েছে ওইটাকে ধরেনি, ওটা তো আরো কোনটার মধ্যে এর মধ্যে চলে আসবে। ওটা হচ্ছে তোমার এর মধ্যে চলে আসবে, ওই যে তোমার টেম্পারেচার ডিফারেন্সের জন্য চলে আসবে যেটা। ওই যে তুমি আমার যে নরমাল যে রুমের যে টেম্পারেচার ওইটা চলে আসবে। আমি ক্লিয়ার করি, একটা হলো যে তোমার রুমটাকে তুমি 5 ডিগ্রি সেলসিয়াসে কত থেকে আনছো, 30 থেকে 5 এ নিয়ে আসতেছো। ভালো করে রুম, রুমটাকে কন্ডিশন করতেছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তাহলে রুমটাকে রুমের মধ্যে শুধু তো প্রোডাক্ট না, আরো তো সবকিছু আছে। এটা 5 ডিগ্রিতে নিয়ে আসছে, এটা তো ওই ক্যালকুলেশনে চলে গেছে। কিন্তু এইটাকে তো আমি আলাদা করতেছি, এটা কিন্তু তোমার এর মধ্যে আসতেছে না। ভালো করে বোঝো, এটা কিন্তু এই চিলিটা কিন্তু আলাদা করে আমি নিয়ে আসতেছি প্রোডাক্টটাকে 25 থেকে না 30 থেকে আমি কত 25 এ নিয়ে আসতেছি। এইটা কিছু তোমার প্রোডাক্ট লোড ধরা আছে। আর ওটা তো নরমালি তো ওইটার মধ্যে চলে গেছে। মানে তাহলে রুম তুমি যখন এটা করো তো ওইটার মধ্যে চলে গেছে। টেম্পারেচারটা আলাদা হিসাব করতেছি। হ্যাঁ, ওইটা আলাদা হিসাব করা। ঠিক আছে, বলো রুমটার টেম্পারেচার তো ওটা তো অলরেডি ওই যে আড়াই জায়গায় মেনটেন করা হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স দিয়ে। এটা ক্লিয়ার হয়ে গেছে, তারপর আমি আর একটু পরে করলাম, তোমার আরো ক্লিয়ার হতো। এটা ক্লিয়ার হয়ে নিচে গেছে। আরেকটা স্যার প্রবলেম আছে। এটা কি বলো? স্যার একটু নিচে গেলে ভালো হইতো। ওই প্রবলেমে? জি স্যার। হ্যাঁ বলো স্যার আর একটু নিচে। এই তো শেষ। রেস্পিরেশন না স্যার আর তারপর এর পরেরটা। প্রোডাক্ট লোড না স্যার এখানে একটা আরেকটা এর পরের প্রবলেমটা স্যার। ও আগের এর পরের প্রবলেম এখানে কি হয়েছে বলো? এইখানে স্যার আর একটু নিচে। হ্যাঁ, এইখানে স্যার এই যে প্রোডাক্ট কুলিং এ এখানে স্যার এই যে এইটার ফ্যাক্টর 0.67 টা কি এখানে যে ভাগ করতেছে যে কোনটা? স্যার এই যে প্রোডাক্ট কুলিং এইটা আমি এটা স্যার এই যে প্রোডাক্ট কুলিং অ্যাপেলস যে অ্যাপ্লাই ওয়াল হিট গেইন, তারপরে এটা নিচেরটা এয়ার চেঞ্জ লো। হ্যাঁ, প্রোডাক্ট কুলিং অ্যাপেলস। হ্যাঁ, এই 0.67 এটা কি জন্য করতেছে? মানে চিলিং রেট ফ্যাক্টর ওটা স্পেসিফিক হিট, এটা একই তো। না স্যার নিচে স্যার ও এই ফ্যাক্টর, এই যে ফ্যাক্টর যেটা বলতেছে। জি স্যার ফ্যাক্টর চিলিং রেট ফ্যাক্টর। আচ্ছা বুঝতে পারছি, এটা কোথায় কি কোথায় আসে, কোন টেবিল থেকে আসছে? From the table 10, the specific heat of the apples at the kilojoule per degree and the chilling rate factor. ও এটা হচ্ছে তোমার ওই যে চিলারের এফিসিয়েন্সি, এটা ফ্যাক্টর চিলারের এফিসিয়েন্সি বলে আছে। চিলার এফিসিয়েন্সি আছে না, এটা তোমার হলো তো তোমার মানে ইফিসি বা কোএফিশিয়েন্ট অফ পারফরম্যান্স যেটা বলা হয়, বুঝতে পারেনি? এখানে যেটা আসতেছে এটা এখন যদি যে তোমার সিস্টেমটা যেটা ওটার পারফরমেন্স 0.67, তো ওটা যদি কয় তাহলে তো আমি আসলটা পেয়ে যাবো। আমি ডিসি যে ভাগ করি না তখন মেইনটাকে পাওয়ার জন্য। শোনো, একটা হলো যে অ্যাকচুয়ালি এটা কখন ইউজ করতে হবে এটা কিভাবে বুঝবো? হ্যাঁ, যদি দেওয়া থাকে। স্যার কোশ্চেনে তো দেওয়া ছিল না এটা। না কোন কোশ্চেনে ওটা পাশে একটা বলা থাকবে। এখানে কোশ্চেনে কি আছে? এখানে স্যার কোশ্চেনে বলা নাই। না, ওই ডাটা শিটে যদি পাশে বলা, ডাটা শিটে পাশে বলা থাকে যে তোমার ফ্যাক্টরটা বলা থাকে, কুলিং ফ্যাক্টরটা বলা থাকে, তো ওটা ইউজ করবে তুমি। না থাকলে তো তুমি পারবা না। হয়তো সব প্রোডাক্টের দরকার হচ্ছে না এটা, এই যে সব প্রোডাক্টের জন্য এটা দরকার না হতে পারে। এখানে আপেলটাকে হেভি বলতেছে, হেভি লোড। না এখানে হেভি ইউজেসটা কি স্যার? হেভি ইউজেস প্রতিদিন দরজা খুলতে হচ্ছে। হ্যাঁ, ওই যে মানে কখন আমি স্যার হেভি ইউজেস ধরবো আর কখন লাইট ইউজ ধরবো, মানে এভারেজ ইউজ ধরবো? এটা তুমি অ্যাজাম্পশন করে নিবে, যেটা ধরবা দুইটা দেখুন একটা কনসিডার করে নিতে হবে তোমাকে। তুমি যে ডিজাইনটা করবা তো
তুমি একটা অ্যাজাম্পশন করবা, এটা হচ্ছে তোমার রিকোয়ারমেন্টস। এটা হচ্ছে ধরো তুমি যে একটা যেখানে এলাকা হইতে পারে, শহর একটা হইতে পারে, গ্রাম হইতে পারে, যেখানে কন্টিনিউয়াস এটার রিকোয়ারমেন্টটা আছে, সেই জন্য। যেমন তুমি মনে করো পটেটো, আলুকে সারা বছর কি একই হারে গোডাউন থেকে বের হয়? একটা সিজনে তো বেরোই হয় না। কিন্তু আপেলটা কি বলো, সবসময় এটা ডিসচার্জ হচ্ছে, এক্সপ্লোর হচ্ছে, ডিসচার্জ হচ্ছে। এটা তো বাইরে থেকে এটা আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি। কিন্তু আলুটা আমাদের প্রিজার্ভ থাকে কত, প্রায় 6 মাস প্রিজার্ভ করে, তারপরে এটা ডেলিভারি যায়। এটা যদি জমাই থাকে, এই যে ফ্রিকোয়েন্টলি, ঠিক আছে। একটা হলো যে তুমি যেটা বলতে হেভি, এটা হচ্ছে তোমার ইচ্ছার উপরে, তুমি যেটা চয়েস করবে সেটা অনুসারে ডিজাইনটা হবে। আর যেটা ফ্যাক্টরটা বলতে, ফ্যাক্টরটা হিসেবে তোমার নর্মালি যেটা হবে, কিন্তু আমার ডিজাইনের জন্য কি করতে হবে বলো, আরো হায়ার করে নিতে হবে। যেন এর আগে যখন আমরা কম্পিউটারে যে ডিজাইন করছিলাম, কি খেলা আছে তোমার, ওই যে মেকানিক্যালি এফিসিয়েন্সি ইন্ডিকেটর, কি এফিসিয়েন্সি আমরা ভাগ করে কেন নিছি, যাতে আমার কি হয়, আমার ডিজাইন যে লোডটা আমরা পাইতে পারি, এই ওয়ার্ডটা পাইতে পারি। কারণ এফিসিয়েন্সি দিন দিন ফল করবে, তুমি ম্যাক্সিমামটা যদি না ধরা তোলা তো এফিসিয়েন্সি ওই পারফেক্টলি কাজ করতে পারে। আমার এটা এই রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য কি হবে, আরো হায়ার ডিজাইনে যেতে হবে। এই জন্য ফ্যাক্টর দিয়ে তোমার ভাগ করা বুঝতে পারিনি। সে ধরো তোমার কুলার যেটা আছে, তুমি যদি এইটা দিয়ে করতে এইটা পাবা, কিন্তু আমি এইটা দিয়ে আমি ডিজাইন করলে কি হবে বলো, এটা তো আস্তে আস্তে এটা থাকবে না, এটা তো ফল করবে। যে চিলার দিয়ে আমি এটাকে কুলিং করব, ওইটা তো যদি আমি এখানে 100% ধরে করি, তাহলে কি হবে, দিতে 100% থাকবে না, ফল করে যাবে, তাহলে এই রিকোয়ারমেন্ট ফুলফিল করবে। যার জন্য কি করলাম, আমি এটা কি করলাম, এটা বাড়াই দিলাম। এটা তো আমার ডিজাইনের জন্য এটা করা হচ্ছে, তাহলে আমি আর হায়ার ধরলাম, সেটা কত, এখানে প্রায় 30% হায়ার ধরলাম। ওই জন্য ফ্যাক্টর দিয়ে ভাগ করা হয়, বুঝতে পারিনি। ওই যে বলে না যে অ্যাকচুয়াল ডিভাইড বাই থিওরিটিক্যাল, ভালো করে বুঝো, অ্যাকচুয়াল ডিভাইড বাই থিওরিটিক্যাল, এটা হচ্ছে অ্যাকচুয়াল। এখন আমাদের থিওরিটিক্যাল ক্যালকুলেশনটাকে আমরা হায়ার ধরতে হবে। আমরা লোড ক্যালকুলেশন কেন করতেছি, আমরা ডিজাইনের জন্য করতেছি, যাতে আমার পরবর্তীতে এইটা ফুলফিল হয়। এখন তোমার যেখানে যে ফ্যাক্টর যদি বলা থাকে, ফ্যাক্টর দিয়ে ভাগ করে, বলা না থাকলে তোমার ওখানে করার দরকার নেই। আর যদি করতে চাও তাই আদর্শ করে করতে পারো, এটা ভালো, এটা বেটার। আর কি কিছু বলবা? তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল ভালো করে। আমি আবার রিপিট করছি, দেখো এখানেও সেম জিনিস আছে। দেখো এই যে চিলিং, ঠিক আছে না, এই যে চিলিং টেম্পার, জাস্ট বলো এটা আমাদের খেলা দেয় যে চিলিং কন্ডিশন কথা, চিলিং যে কথাটা আছে সেখানে তুমি ইউজ করবা, স্যার ঠিক আছে। এই কোশ্চেনে আরেকটা জিনিস স্যার এখানে লেখা আছে, না, হ্যাঁ, এই কোশ্চেনে একটা জিনিস স্যার একটু কনফিউজিং, যে জিনিসটা হলো স্যার এখানে বলছে যে ইনসুলেটিং, যেটা দা ওয়াল ইনক্লুডিং ফ্লোর এন্ড সিলিং, দা ওয়ালস ইনক্লুডিং ফ্লোর। দাঁড়াও, আমার তো একটু এটা এই শোনো, আচ্ছা শোনো, এটা আমি একে শেষ করি। তোমার ওইটা কিছু মনে আমার ভুল আছে, ওই যে সলিউশন যেটা এখানে যে ক্লিয়ার করে দিছে, কিন্তু দেখো 300 আক্সেস বক্সেস অ্যাপলস আর স্টোরড ইন 2D সাকসেস দা অ্যাপল সেন্টার অ্যাকুরা 30 থেকে 2 তে গেছে স্যার, এখানে টেম্পারেচার ডিফারেন্স 28 ধরছে স্যার। কিন্তু হ্যাঁ, এখানে ওটা কই চিলিংটা ধরে নাই, এটা দেখে তারপরে তাহলে তোমরা ই করো, ওইটাই ধরো। ওই যে শোনো, ওখানে ওই যে ই টেম্পারেচার স্টোরেজ টেম্পারেচার ধরো স্যার। ওখানে তাহলে কি 30-5 দিব? হ্যাঁ, 30-5 তুলবা আর কি। স্যার ওখানে 25 জিনিসটা আসলে কি স্যার, এটাই তো বুঝতেছি না। এখানে আমার আউটসাইড টেম্পারেচার হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, ইনসাইড টেম্পারেচার 5 ওটা ডিগ্রি। না, ওইটা যদি ধরো তাহলে ধরতে হবে তোমার। আমি বলি শোনো, তুমি যে স্টোরেজ যেটা করবা, এখন স্টোরেজে আমি এটা মেনটেন করবে সে কত 5 ডিগ্রি সেলসিয়াস। এখন আমি করবা কি, এখানে আগে কিছু ঠান্ডা করে নিলাম। আচ্ছা, এরকম নিয়ম আছে। সে যে তুমি মনে করো আমাদের নর্মাল ট্রেডিশনালি বাসা বাড়িতে এরকম আছে, তুমি একটা যখন পাকাইলা, সে ধরে একটা তরকারি পাকাইলা, গোশত পাকাইলা, ওই গরমটাকে ফ্রিজে ঢুকানোর নিয়ম আছে নাকি? না, এটা ঠান্ডা করে আগে ঠান্ডা করে তারপর ঢুকাইতে হবে। কেন না হলে তো নষ্ট হয়ে যাবে, ফ্রিজ নষ্ট হয়ে যাবে। তারপর এই জন্য আগে কথা বলছো। যখন নর্মাল টেম্পারেচারে যাবে, তখন কি হবে, সে একটা কোয়ালিটি মেনটেন করবে, তখন পিক আপ করে। তখন আর যদি তুমি হট, তখন কি হবে, ঠান্ডা হলে তখন কি হবে, ওই যে ভেরিয়েশনের কারণে কি হবে, ওই প্রপার্টিজ গুলো ঠিক থাকবে না।
তো এই ঠিক ওরকম, তাহলে আমরা 30 থেকে 5 হবে না, এটা হবে তার 25 থেকে 5। আর অঙ্কগুলো তো স্যার এক একজনের এক এক রকম আনসার আসবে স্যার, মানে যে যেটা চিন্তা করে করবে স্যার, ডিফারেন্ট টাইপের হওয়ার চান্সেস এখানে। হ্যাঁ ওটা ঠিক আছে, অবশ্যই চান্স হবে। আমি তোমার গোলাটা বলি যে বলছে এই যে ডাটা যেটা দেওয়া থাকবে না, বুঝছো, জি স্যার। ভালো করে খেয়াল করো, এই ডাটা কিন্তু তোমরা ওই মানে প্রত্যেকের জন্য কিন্তু আলাদা একটা ডাটা থাকবে। আমি এটা ওপেন করে দিলাম গত ক্লাস টেস্টের মধ্যে। স্যার এখানে কি পুরো একটা বুঝাতে ডিজাইন পারিনি। আসবে? মানে ডিজাইন বলতে CTT বুঝাচ্ছি যে এখানে যেমন তুমি যখন একটা ডাটাকে আমি করব কি ঠিক আগের মতো যে আইডি নাম্বারের একটা অংশ এখানে থাকবে। বুঝতে পারছো বলো? এখানে ডাটাগুলো আছে না, যে রুমের সাইজ আছে, তারপর থিকনেস আছে, তারপর টেম্পারেচার আছে। আমি যখন একটা ডাটাকে এরকম করে দিব যে ওই যে আগে যেটা ছিল এ প্লাস এ মিন্স আইডির সাথে মানে কি আইডির সাথে রিলেটেড তোমার আইডির শেষ 3 ডিজিট। জি স্যার। ঠিক আছে, এই তো হয়ে গেল, তো কোশ্চেন তো ওপেন হয়ে গেল। আর কি এখন যে কোশ্চেনে থাকবে এরকম, এইটা হোক বা দ্বিতীয়টা হোক বা তৃতীয়টা হোক, যে কোনো একটা ডাটা, যেমন এখানে আছে দেখো এই সাইজ আছে, এই সাইজে আমি কি করে দেব, আমি একটা ডাটাকে কি করে দেবো, এখানে তোমার এই যে আইডি রিলেটেড হয়ে যাবে। তোমার আইডি রিলেটেড হয়ে যাবে। ঠিক আছে, আর বাকি সেম, বাকি তোমার টেবিল গুলো প্র্যাকটিস একই থাকবে, সবকিছু থাকবে, শুধু ভেরিয়েশন ডাটাটা একটু ভেরিয়েশন আসবে। ঠিক কিনা বলো? জি বা স্যার। ডাটাটা ভেরিয়েশন আসতে পারে, অথবা কি বলো ওই যে ক্যালকুলেশনের ভেরিয়েশন। ঠিক আছে, আর শোনো আরেকটা হলো যে তোমরা ওই যে গতবার যেটা টাইম কত বলেছি দিবেন স্যার? আগের মধ্যে ওই যে 20 মিনিট। স্যার এখানে স্যার এগুলো ডাটাগুলো তো স্যার টেবিলগুলো থেকে খুঁজে খুঁজে বের করতে হবে স্যার। আর অনেক সময় স্যার আইডি দিলে স্যার দেখা যাচ্ছে যে টেবিল ইউজ করতে গেলে টেবিলে অনেক সময় আইডি অনুযায়ী ডাটা থাকে না, ওইটা আমি শোনো প্রবলেম হয়ে যায়। শোনো ওইটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমাদের চিন্তা করার দরকার নেই। আমি প্রশ্ন করলে আমি বুঝবো না উত্তরটা কি হবে না হবে, আমি তো প্র্যাকটিস করেই দিব। আর বাকি যেটা তোমাদের এটা ভুল, তোমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি সাবমিট করো, তোমরা আবার অনেক একটা একসাথে সাবমিট করো, এটা পরে সমস্যা হচ্ছে। একসাথে করা মিস মানে কি তোমাদের একটা লিঙ্ক হয়ে গেছে, যদিও লিঙ্ক যেভাবে করে সেটা আলাদা চেঞ্জ, কিন্তু আমাকে অফিসিয়ালি তো এটা এই করতে পারবো না, কারণ দেখলে একজনের 7টা না 8টা তোমার 9টা একাই সাবমিট করছে। আমার কথা বলছে ইন্ডিভিজুয়ালি সাবমিট করো, তাতে আমিও করতে পারি, আমার ওইটা করতে সুবিধা, আমি ডাউনলোড করতে সুবিধা হচ্ছে। অনেকগুলো মিসিং হয়ে গেছে, আমি এখন মিলাইতে পারতেছি না। মাত্র তোমার কয়জন পরীক্ষা দিতে তাও জানি না, কিন্তু এখানে দেখা গেছে আমি মাত্র 50টা না 60টা পাইছি। এই মানে এটা পরে সমস্যা পড়ে যাবে, স্যার আমি পরীক্ষা দিচ্ছি আমারটা কই, এখন আমি কি করবো? ঠিক আছে না? ভালো থাকো ইনশাল্লাহ। কালকে তাহলে 9টায় পরীক্ষা শুরু হবে ইনশাল্লাহ। 20 মিনিট পরীক্ষা দিবা, 10 মিনিটের মধ্যে আবার স্যার টাইম একটু বাড়াই দিন স্যার। টেবিলগুলো তো স্যার আচ্ছা ঠিক আছে, শোনো তাহলে 20 মিনিট বেশি লাগবে না, খালি